প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। দেশের ইতিহাসে প্রথমবার দক্ষিণ প্লাজায় মঙ্গলবার শপথ নেবেন এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। গুলশানে নিজ কার্যালয়ে তারেক রহমানের ব্যস্ততা। প্রস্তুত হচ্ছে মন্ত্রিসভা। রাতে যাচ্ছেন ডাক্তার শফিক ও নাহিদের বাসায়। গণভোটের রায় মানতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। ভোটে অনিয়মের প্রতিবাদে কাল 11 দলীয় জোটের বিক্ষোভ। বিএনপি সরকার গঠনের পর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। যুক্তরাষ্ট্র চীনের সাথেও ভালো হবে সম্পর্ক, মত বিশ্লেষকদের। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে চাঙ্গা শেয়ার বাজার। ডিএসইএক্স সূচক ছড়ালো 5,500 পয়েন্টের মাইল ফলক। হাইকোর্টের নির্দেশে রমজানে বন্ধ থাকছে হাই স্কুলের ক্লাস। রোজায় সমান সুযোগ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। রীতি ভেঙে নতুন এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানিয়েছেন, এএমএম নাসিরউদ্দিনের শপথ পাঠ করানোর বিষয়ে চিঠি পাওয়া যেতে পারে আজ। শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশের পর এবার নতুন সরকারের শপথ গ্রহণের পালা। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি চলছে, যা এতদিন হতো সংসদ ভবনের অভ্যন্তরে। শপথ পাঠ করানো নিয়ে আলোচনা ছিল। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ এমপিদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা। এই বাস্তবতায় মঙ্গলবার শপথ পড়াতে যাচ্ছেন সিইসি। 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এরপর সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ ছিল। এবার রেওয়াজ ভাঙছে। সংসদের দক্ষিণ প্লাজাতেই শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়াও আসার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার। এর আগে অবশ্য ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা কম। প্রতিবেদনে জানানো হয়েছে একই দিনে মুম্বাইয়ের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় ঢাকায় আসতে পারছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয় পরিবেশ ও তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। 7 দেশে পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে রাজধানী গুলশানে নিজ কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের নির্বাচিত সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের সঙ্গে করছেন বৈঠক। চূড়ান্ত করা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা। দুপুর 12:30টার দিকে নিজ কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান। এদিকে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এবার দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে নিলেন অভূতপূর্ব এক সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের মাঠে প্রতিপক্ষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যা 7টায় শফিকুর রহমান ও রাত 8টায় তারেক রহমান যাবেন নাহিদ ইসলামের বাসায়। ভোটে বিএনপির বিপুল জয়ে নতুন মোড়ে বাংলাদেশ। দলটির সমর্থকদের আশা, তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও ভালোর দিকে এগিয়ে যাবে। সমর্থকদের মন্তব্য নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনে দলটির এক সমর্থক রিকশা চালক আনোয়ারের সাথে কথা বলেন আল জাজিরার প্রতিনিধি। ওই সমর্থক বলেন, বিএনপি জিতেছে এবং বাংলাদেশ এখন আরও ভালো হবে। বলেন, নির্বাচনী প্রচারে তারেক রহমান বারবার দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছেন। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। গণভোটের রায় পুরোটাই মানতে হবে, খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চায় না জামায়াত। দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, সরকারি দল ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পক্ষে অবস্থান নেবে জামায়াতে ইসলামী। এর আগে নির্বাচনী জনসভায় যাওয়ার সময় হৃদরোগে মারা যাওয়া শাহ আলম এবং কটিয়াতিতে জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল সালামের পরিবারের সঙ্গে দেখা করবেন জামায়াত আমির। বলেন, যে কোনো প্রয়োজন ও সংকটে পরিবারটির পাশে থাকবে জামায়াত ইসলামী। আমার পরের মানুষের মন বড় হয় দেখতে দেখতে, প্রকৃতির সাথে আপনারা বেড়ে ওঠেন। এই বড় মনের মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা অনেক বড় মনের মানুষ, এই পরিবারটাকে আপনারা স্নেহের চাদরে ঢেকে রাখবেন। কারচুপি করে 32 আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে 11 দল। এর প্রতিবাদে সোমবার বিকেল 4:30টায় বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দাবি করলেও জোটের এমপিরা শপথ নেবেন এবং সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকবেন বলে জানানো হয়েছে। এদিকে অভিযোগ নিয়ে প্রার্থীদের হাইকোর্টে শরণাপন্ন হতে বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও কিছু কিছু আসনে কারচুপির অভিযোগ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনে অনিয়মের অভিযোগ জানাতে রবিবার নির্বাচন ভবনে যান 11 দলের প্রতিনিধি দল। 4 নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আমরা 11 দলের পক্ষ থেকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি। শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। এছাড়া ভোট কারচুপি ও সহিংসতার প্রতিবাদে সোমবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান তিনি। ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। অর্থাৎ ভোট গ্রহণ সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি সন্ত্রাস মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। এদিকে তড়িঘড়ি করে নয়, বরং যথাসময়ে ফলাফল গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। প্রত্যাশার চেয়েও কমিশন ভালো নির্বাচনের আয়োজনে সক্ষম হয়েছে বলে দাবি করেন এই কমিশনার। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী 2 দিনে দেশে 30টি জেলায় 2 শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 3 জন, আহত 3 শতাধিক। এছাড়া অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে অনিয়ম ঘটেছে এবং অন্তত 48 জন পর্যবেক্ষককে ভোট গণনা কক্ষে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর কাছে গণতান্ত্রিক যে প্রত্যাশা করেছিল দেশবাসী তা পূরণ হয়নি। স্বৈরাচার আওয়ামী লীগের মতোই প্রতিপক্ষের সাথে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চলছে বলেও জানান তিনি। সহিংসতার ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরা জড়িত ছিল বলে HRSS এর সংবাদ সম্মেলনে জানানো হয়। পরিবর্তন আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে 2024 সালের এই স্বৈরাচার সরকারের পতনের পরে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে বিরাজ করবে। রাজনৈতিক দলগুলো তাদের কালচার পরিবর্তন করবে, তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। নির্বাচনের পর সহিংসতার মাত্রা বেড়ে গিয়েছে এমন অভিযোগ করেছে নির্বাচনে পর্যবেক্ষণে থাকা বিভিন্ন এনজিও সংস্থা। দুপুরে রাজধানীর একটি হোটেলে নাগরিক সমাজ ও এনজিও জোটের পক্ষ থেকে ভোটের দিন ও পরের পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা জানান, এবার নির্বাচনের সময় 37% নারী নানাভাবে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। একই সঙ্গে প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের ব্যবস্থা সুবিধাজনক ছিল না। ভবিষ্যতে প্রতিবন্ধী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের দাবি জানায় সংগঠনগুলো। একই সঙ্গে নির্বাচনের রাজশাহী সহ বেশ কিছু জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় অসহযোগিতার শিকার হয়েছে এমন অভিযোগ করে সংস্থাগুলো। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো নির্বাচনের চেয়ে ভালো ছিল বলেও জানানো হয়। নির্বাচনের পর বদলে গেছে বাংলাদেশের ভেতর বাইরের অনেক কিছু। একদিন পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। বন্ধু দেশ বড় অর্থনীতি দেশগুলোর সাথে কেমন হবে নতুন সরকারের কূটনীতি, সেই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে। নির্বাচনে বিপুল বিজয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতারা। বার্তা পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশের আগামী সরকারের সাথে বড় দেশগুলোর সম্পর্ক কেমন হতে চলেছে। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রনীতি কেমন হবে নতুন সরকারের, দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেন তারেক রহমানকে। বিজয়ী দলনেতার জবাব আগের মতোই দৃঢ় আর স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। Foreign policy which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশা করছেন প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে অচিরেই। তবে তাদেরও বিশেষ কোনো দলকেন্দ্রিক রাজনীতি থেকে বের হতে হবে। যেহেতু ভারতের সাথে সম্পর্ক গত 1.5 বছরে খারাপ হয়েছে, বাংলাদেশের জনগণের যে এই আকাঙ্ক্ষা আশা যেটা করছে সেটা হলো সম্পর্কটার মধ্যে যেন মিউচুয়াল রেসপেক্ট থাকে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু এটা সরকার কেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়েছিল। বন্ধুত্বটা হবে কিসের ভিত্তিতে? সমতা এবং মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সমস্যা হওয়া উচিত না। কারণ আগে যে পররাষ্ট্রনীতি ছিল আগের সরকার, সেটাতে অনেকেরই আপত্তি ছিল যে অনেক বেশি ভারতের প্রতি বেশি ঝুঁকেছিল। যুক্তরাষ্ট্র চীনের সাথেও সম্পর্ক গতিশীল হবে মনে করেন তারা। যে চীনের সাথেও বাংলাদেশের একটা বড় সম্পর্ক, এবং ওটা বড় আকারেই কিন্তু অর্থনৈতিক সম্পর্ক। আমেরিকার সাথে সম্পর্ক সবসময় বিভিন্ন লেভেলে সম্পর্ক ছিল। সব বাণিজ্যের ব্যাপারে কিন্তু মনে রাখতে হবে যে অন্য দেশের সাথে কি সম্পর্ক, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নতুন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এরই মধ্যে কূটনীতিতে দৃশ্যমান চ্যালেঞ্জ হবে বন্ধু দেশ থেকে বিনিয়োগ নিয়ে আসা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আইনের শাসন এবং মানবিক সরকার প্রতিষ্ঠায় বিএনপি সরকারের হাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন দলের এমপি হিসেবে নির্বাচিত আইনজীবীরা। আর পশ্চিমা বিশ্বের মতো ছায়া সংসদ গঠন করে সরকারকে কঠোর নজরদারিতে রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতের আইনজীবীরা। নির্বাচন শেষ হলেও সুপ্রিম কোর্টের প্রথম কর্মদিবসে ছিল ভোটের আমেজ, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা একে অপরকে অভিনন্দন জানান। বেগম খালেদা জিয়া। বিএনপি থেকে বিজয়ীদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ছিল প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা। এমন একটা বাংলাদেশ গড়তে চাই জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে,
মানবাধিকার থাকবে। এই বিজয় আমার বিজয় না, এই বিজয় হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বিজয়। এই বিজয় হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিজয় এবং গণতন্ত্রের বিজয়। ভোটারদের ধন্যবাদ দিয়ে মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য নির্বাচিতরা। অন্যদিকে ভোটের মাঠে পরাজিত হয়েও বিরোধী দল হিসেবে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করেন জামায়াতের আইনজীবী। আমরা যে পরিমাণ আসন পেয়েছি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্ট আছে। ম্যাচিউর ডেমোক্রেসিতে শুধুমাত্র যে দল ক্ষমতায় যায় তিনিই দেশ চালাবেন, ব্যাপারটা এরকম নয়। যারা ক্ষমতায় যান না কিন্তু কাছাকাছি থাকেন, তাদের দায়িত্ব আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এটার নামেই ছায়া মন্ত্রিসভা। সরকারের ভালো কাজের প্রশংসা করার পাশাপাশি বেআইনি কাজের বিরুদ্ধে বিরোধী দল হিসেবে জামায়াত সোচ্চার থাকবে বলেও জানান শিশির মনির। আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিসিয়েট করা, আর যদি ভালো কাজ না করেন গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হব। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। পবিত্র রমজানের কারণে 8 মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ পুরো রমজানে বন্ধ থাকবে ক্লাস। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দিয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একরকম আদেশ এবং স্কুল শিক্ষার্থীদের জন্য অন্যরকম আদেশের আইনি বৈধতা নেই। উভয় পক্ষকে রোজা পালনের সমান সুযোগ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি সরকারি বেসরকারি স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের রোজা পালনে যেন ভোগান্তি না হয় সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। তবে কোনো পাবলিক পরীক্ষা থাকলে তা এই নির্দেশনার বাইরে থাকবে বলেও জানায় হাইকোর্ট। জনস্বার্থে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার করা রিটের শুনানি শেষে আদেশ দেয় উচ্চ আদালত। মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলসমূহ সরকারি নোটিশ অনুযায়ী 8 মার্চ হইতে বন্ধ রাখার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, মহামান্য আদালত তাহা 18 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আইসিটির বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব বিদেশে থাকতেন, সেখান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে এসেছিলেন, আবারও সেখানেই চলে গেছেন। এই জন্য তার প্রতি অনেকে ক্ষুব্ধ হয়েছেন, নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। সচিবালয়ের সাংবাদিকদের এ কথা বলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, নির্বাচন কেমন হলো এ নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। বলেন, নারী ধর্ষণে যে খবর এসেছে তার সাথে ওয়েব ক্যামে কথা হয়েছে, তাকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়ে বলেন, এই 18 মাস যথেষ্ট স্বাধীনতা ছিল। আনিস আলমগীর সহ যে সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছেন তা ফেসবুকে স্ট্যাটাসের কারণে না, এর চেয়েও বেশ কিছু তথ্য ছিল সরকারের কাছে। ফায়াজ তৈয়ব সাহেব দেশে এসেছিলেন, ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে, ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে, এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি, সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। রংপুরের 3টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির পরাজিত প্রার্থীরা, সমর্থকেরা। দুপুরে জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন রংপুর 3, 4 ও 6 আসনে বিএনপির কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের সহায়তায় রংপুর 4 আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হককে পরাজিত করে জয়ী ঘোষণা করা হয়েছে এনসিপির আখতার হোসেনকে। একই কায়দায় রংপুর 3 ও 6 আসনে বিএনপি প্রার্থীদের ফল পরিবর্তন করে বিজয়ী ঘোষণা করা হয়েছে জামায়াত প্রার্থীদের। দাবি আদায় না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরাজিত প্রার্থীরা অভিযোগ করেন, রংপুরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জামায়াতের কাছ থেকে সুবিধা নিয়ে ফল জালিয়াতি করেছেন। তবে ভোট পুনর্গণনা হলে ফলাফল মেনে নেওয়ার কথা জানান তারা। 164টা প্রিসাইডিং অফিসার জড়িত, আনসার জড়িত, পুলিশ জড়িত। আমাদের ভোট ওরা কারচুপি করেছে, আমাদের ভোট ওরা ওদেরকে দিয়েছে। আজকে যিনি যোদ্ধা, জুলাই যোদ্ধা বলে, উনি তো জুলাই চোর, ভোট চুরি করেছে। আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমি পূর্ণ গণনা চাই। ওনার যদি বুকে পাটা থাকে, উনি পূর্ণ গণনার সাথে একমত হোক। ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে অযোগ্যতা পরিচয় দিয়েছে, এটা আমরা প্রতিকার চাই, বিচার চাই। রংপুরের মানুষকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলের প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে শেয়ার বাজারের সূচক ও লেনদেনে বড় উত্থান দেখা গেছে। অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থানের দেখা মিলেছে। দিন শেষে ডিএসইএক্স সূচক 200 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,600 পয়েন্টে। গত 5 মাসের মধ্যে এটি ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। লেনদেনে 364টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে মাত্র 26টি। ডিএসইএক্সে মোট লেনদেন হয়েছে 1,275 কোটি টাকার। লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচনায় তিনি বলেন, ইরানের প্রশ্নে পিছু হটা আফগানিস্তান ইস্যুর চেয়েও বড় ভুল হবে। গ্রাহাম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি অথবা সামরিক শক্তি ব্যবহার করে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন। এদিকে রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প হামলার নির্দেশ দেওয়ার সাথে সাথে ইরানে হামলা চালাবে মার্কিন বাহিনী। টানা কয়েক সপ্তাহ সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনার মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে 2 দেশের মধ্যে আগের তুলনায় অনেক বেশি গুরুতর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ডে ভাঙছে তাপমাত্রা সব রেকর্ড। ইতিহাসে প্রথমবার জানুয়ারিতে শূন্যের উপরে উঠেছে তাপমাত্রা। এরপর থেকে বদলে যাচ্ছে দেশটির তাপমাত্রা, বদলে যাচ্ছে অর্থনীতি, জীবনযাপন ও ভবিষ্যৎ। বরফে মোড়া গ্রিনল্যান্ড, চারদিকে পাহাড়, হিমবাহ আর ভাসমান বরফের রাজ্য। কিন্তু এই চিরচেনা দৃশ্য এখন বদলে যাচ্ছে দ্রুত। গলতে শুরু করেছে বরফ। 2026 সালের শুরুতেই বাড়তে থাকে তাপমাত্রা। জানুয়ারিতে গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে। ডেনিশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এবার জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল +0.2 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত এ সময় তাপমাত্রা থাকে -7 ডিগ্রির নিচে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনল্যান্ডে উষ্ণতা বাড়ছে বিশ্বের গড় হারের 4 গুণ গতিতে। So the preliminary mean monthly temperature for January Nuuk. জানুয়ারিতে এমন তাপমাত্রা আমরা আগে কখনো দেখিনি। এটি শুধু বেশি নয়, শূন্যের ওপরে থাকা খুবই অস্বাভাবিক। Normally see is -7.7. গ্রিনল্যান্ডের অর্থনীতির মূল ভিত্তি মাছ ধরা। চিংড়ি, হেলিপ্যাড ও কড মাছ দেশটির সবচেয়ে বড় রপ্তানি পণ্য। 2023 সালের এই খাত থেকে এসেছে দেশের জিডিপির 23%। কিন্তু উষ্ণ পানির কারণে বদলে যাচ্ছে মাছের গতিপথ ও উৎপাদন। ইউরোপীয় ইউনিয়নের মতে গ্রিনল্যান্ডে রয়েছে 25টি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এ উষ্ণতা শুধু সুযোগ নয়, বড় ধরনের ঝুঁকিও বয়ে আনছে। এখন আমরা এমন খোলা পানি দেখতে পাচ্ছি যা এই সময় স্বাভাবিক নয়। সাধারণত বরফ আরো দক্ষিণে বিস্তৃত থাকে। আবহাওয়াবিদদের মতে বিশ্ব উষ্ণায়নের এই বাস্তব চিত্র আর উপেক্ষা করার কোনো সুযোগ নেই। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।